নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। এটা 2026 সনে যে তোমাদের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা আছে, সেই প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া 1 নম্বর। আমার ইতিপূর্বে আমার এই ইউটিউব চ্যানেলে আরও 4টি সেট কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি সেট দেখে আসতে পারবে। এটা হচ্ছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল 1 নম্বর স্কুলের প্রশ্ন। এটা সম্পূর্ণ প্রশ্নটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেয়। সম্পূর্ণ প্রশ্ন আমি কিন্তু ইংরাজির পাশাপাশি বাংলা বিশ্লেষণ করে দেখাবো। তা আমরা একটু প্রশ্নটা বড় করে দেখি। এটা বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন, রিডিং স্কিল। অর্থাৎ এখানে 1 নম্বরে একটা প্যাসেজ আছে, সেই প্যাসেজ থেকে নিয়ে ABC এরকম 3টি প্রশ্ন অ্যান্সার করতে হবে তোমার, ঠিক আছে? তাই প্যাসেজটি ভালো করে বুঝতে হবে। এর বাংলা মানে আদ্যপ্রান্ত সম্পূর্ণ বুঝলেই কিন্তু তুমি উত্তরটা কমপ্লিট করতে পারবে। আর সেই নিরিখে আমি তোমাদের সম্পূর্ণ প্যাসেজটি লাইন বাই লাইন বাংলা বিশ্লেষণ করব প্রথমে, তারপর উত্তরগুলি দেখাবো। তাই এরকম 2 আছে, 3 আছে, 4 আছে, 5, 6, 7, 8 পর্যন্ত প্রশ্ন। আমরা সরাসরি 1 নম্বর, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভ দি ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। আমরা যদি বলি অর্থটা, ভোলার দাদু ও তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে থাকেন। লার্জ বোকাল ট্রি ওভার শ্যাডো দেয়ার হার্ট, একটি বড় বকুল গাছ তাদের কুড়ে ঘরের উপর ছায়া ফেলতো। তারপর ইন দি বোকাল ট্রি লিভড এ স্মল ড্রপ অফ মাঙ্কি, সেই বকুল গাছে একটি ছোট্ট বানরের দল বাস করতো। তো ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, ভোলা দাদু এবং তার স্ত্রী এতে কিছু মনে করতেন না। তারপরে যদি বলি, ওয়ান মুনলাইট নাইট উই আর রিটার্নিং ফ্রম ফেস্টিভ্যাল, এক চাঁদের আলোয় ভরা রাতে আমরা উৎসব থেকে ফিরছিলাম। দি রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তা ছিল লম্বা এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দি ভিলেজ চৌকিদারস শোল্ডার, আমি গ্রামের চৌকিদারের কাঁধে চড়েছিলাম। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, হঠাৎ ভোলা দাদু জোরে কান্না করে উঠলেন। তারপরে গিয়ে হলো তোমার এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজ, আমাদের দলের সবাই অবাক হয়ে গেল। উই হেল্টেড, আমরা থেমে গেলাম। ইনকোয়ারি রিভিল দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দি ফেস্টিভ্যাল, জিজ্ঞাসাবাদে জানা গেল ভোলা দাদু তার নাতিকে উৎসবে নিয়ে গিয়েছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন দি 2 ফিঙ্গার্স অফ দি বয়, তিনি ছেলেটির 2 আঙুলে শক্ত করে ধরেছিলেন। তারপরে হি ডিড নট রিয়ালাইজ হোয়েন দোজ ফিঙ্গার স্লিপ আউট, কখন সে আঙুলগুলো তার হাত থেকে ফসকে গেল তা তিনি বুঝতে পারেনি। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা দাদু আগের মতো চলতে থাকলেন। দি সাম ওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তখন তিনি ভোলা দাদুকে জিজ্ঞেস করেন তিনি কী ধরে আছেন। হি রিমাইন্ডেড হাজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, তখন তার নাতি কথা মনে পড়ল এবং তিনি জোরে কেঁদে উঠলেন। মাই ফাদার ক্লোজ টু শার্প এইট মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দি ফেস্টিভ্যাল, আমার বাবা আমাদের দল থেকে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন 2 জন লোককে ভোলা দাদুর সঙ্গে উৎসবে ফিরে যেতে বললেন। তারপরে গিয়ে দি গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, কিছুক্ষণের মধ্যে নাতিকে খুঁজে পাওয়া গেল। হি হ্যাড ট্যাকেন এ কোজি শেল্টার আন্ডারে কাউপলি, সে একটি গরুর পেটের নিচে আরাম করে আশ্রয় নিয়েছিল। এই ছিল তোমার টোটাল যে প্যাসেজ, এবং উত্তর দেখবো এবার 1 নম্বর, চুজ দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভেন ট্রি। ভোলা গ্র্যান্ডপা হার্ট ওয়াজ ওভার শ্যাডোড বাই এ ম্যাঙ্গো, বেনিয়ান, বোকাল না কোকোনাট ট্রি, তাই উত্তর হবে কি বোকাল ট্রি। প্যাসেজের লাইনে আছে লার্জ বোকাল ট্রি ওভার শ্যাডো দেয়ার হার্ট, এই কারণে অর্থাৎ একটি বড় বকুল গাছ তাদের পুরোঘর উপর ছায়া ফেলতো, তাই সঠিক উত্তর বোকাল। এরপরের প্রশ্ন, অন দি ওয়ে ব্যাক ফ্রম, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন, দি ফেস্টিভ্যাল ভোলা গ্র্যান্ডপা টাইটলি হেল্ড অন দি টপ অন দি 2 ফিঙ্গার্স অফ হিজ গ্র্যান্ড ডটার সন নিউপে এবং গ্র্যান্ডসন, উত্তর হবে কি, উত্তর হবে হলো তোমার গ্র্যান্ডসন, অর্থাৎ তিনি ছেলেটি 2 আঙুল শক্ত করে ধরেছিলেন, ছেলেটি তার নাতি, তাই উত্তর গ্র্যান্ডসন। অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, হোয়ার ডিড ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভ, দে লিভড অ্যাট ওয়েস্টার্ন এন্ড অফ দি ভিলেজ। সাপোর্টিং লাইন যদি বলি, ভোলা গ্র্যান্ডপা হিজ ওয়াইফ লিভড অ্যাট দি ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, এরকম কথাটা আছে। এরপরে 2 নম্বরের প্রশ্ন, এই যে হোয়ার ওয়াজ দি গ্র্যান্ডসন ফাউন্ড, কোথায় পাওয়া গেল, দি গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড আন্ডার এ কাউবিলি। সাপোর্টিং লাইন যেটা, হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউবিলি, তোমার উত্তর কিন্তু এটাই লিখতে হবে, এই যে এতটুকু লিখতে হবে, কিন্তু বাকিটা তোমার বোঝার জন্য। অ্যান্সার, ইন অ্যাবাউট 25, হাউ ওয়াজ বেলি ভোলা গ্র্যান্ডপা রিমাইন্ডেড অফ হিজ গ্র্যান্ডসন, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিমাইন্ডেড অফ হিজ গ্র্যান্ডসন হোয়েন সামওয়ান আস্কড হিম হোয়াট হি ওয়াজ গ্রিপিং, দেন হি রিয়ালাইজড দি বয়স ফিঙ্গার হ্যাড স্লিপড
অ্যান্ড বিগান টু ওয়ে লাউডলি। কেউ যখন জিজ্ঞেস করলো তিনি কী ধরে আছেন, তখন তার নাতির কথা মনে পড়ে, তিনি বুঝতে পারেন নাতির আঙুল ফসকে গেছে এবং জোরে কেঁদে ওঠেন। এরপরে আমরা যাব 2 নম্বরের প্রশ্নে। রিড দি পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি কোয়েশ্চেন গিভেন বিলো। আমরা পোয়েমটা আগে ভালো করে বাংলা মানে বুঝে আসি, তারপরে উত্তরগুলি দেব। আই লাভ দি পিটফুল গ্যাস দ্যাট শেক। আমি সেই ঝোড়ো অনিয়মিত দমকা হওয়াকে ভালোবাসি যা কাঁপিয়ে দি কেজমেন্ট অল ডেসা, যা সারাদিন জানা। অ্যান্ড ফ্রম দি মজি এন্ড ট্রি, এবং শ্যাওলা ঢাকা গাছ থেকে ছিঁড়ে নিয়ে গেল। দি ফ্যাডেড লিভস অ্যাওয়ে, শুকিয়ে যাওয়া পাতাগুলো উড়িয়ে নিয়ে যায়। টুইলিং দেম বাই দি উইন্ডো পেন, জানলার কাছের পাশে সেগুলি ঘুরিয়ে নিয়ে আসে। উইথ থাউজেন্ড আদার ডাউন দি লেন, গলির পথে হাজারো পাতার সঙ্গে মিশিয়ে দেয়। এরপরে হচ্ছে তোমার আই লাভ টু সি দি শেকিং টুইক, আমি দুলতে থাকা ছোট ডাল দেখতে ভালোবাসি। ড্যান্স টিল দি শার্ট অফ এভ, যা সন্ধ্যা নামা পর্যন্ত নাচতে থাকে। দি স্পার অন দি কোটেজ ট্রি, কুড়ে ঘরের ছাদের উপর বসে থাকা চড়ুই পাখিটি। হুজ চির উড মেক বিলিভ, যার কিচিরমিচির ডাক যেন বিশ্বাস করায়। দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফিল্টারিং, যে বসন্ত এখনই দুষ্টুমি করে ঘুরে বেড়াচ্ছে। ইন সামার ল্যাপ উইথ ফ্লাওয়ার টু লাই, আর গ্রীষ্মের কোলে শুয়ে ফুলের মাঝে বিশ্রাম নিচ্ছে। এখন বসন্ত গ্রীষ্মকে মানুষের মতো কল্পনা করা হয়েছে। এই ছিল তোমার টোটালি কবিতার বাংলা মানে। এখন উত্তর দেখব। দি ড্যান্স অফ দি শেকিং টুইগ লাস্টস টিল দি, এটা হচ্ছে উত্তর হবে শার্ট অফ এভ, সন্ধ্যা নামা পর্যন্ত ডালটি নাচতে থাকে, এই কারণে শার্ট অফ এভ। দিস সিজন দ্যাট ইজ ফিল্টারিং বাই, সেই সিজনটার নাম কি স্প্রিং। দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফিল্টারিং বাই, বসন্ত ঋতু যেন দুষ্টুমি করে ঘুরে বেড়াচ্ছিল। এরপর আমরা চলে যাব পরের বি নম্বর প্রশ্ন। স্টেট ওয়েদার ফলোয়িং স্টেটমেন্ট ট্রু আর ফলস অ্যান্ড সাপোর্টিং স্টেটমেন্ট দে আর প্রোভাইড। তাহলে দি আমরা যদি উত্তরটা দেখি, দি উইদার্ড লিভস আর ব্রাউন ফ্রম দি এলম ট্রি, এটা ট্রু না ফলস? এটা ট্রু, কারণ অ্যান্ড ফ্রম দি মোজি এলম ট্রি টেক্স দি প্যাডেড লিভস অ্যাওয়ে, এবং এলম গাছ থেকে শুকনো পাতা উড়িয়ে নিয়ে যায়। দি বার্ড, এটা সাপোর্টিং স্টেটমেন্ট আর কি। দি বার্ড দ্যাট স্লিপস র্যাভেন, এটা ফলস, কারণ সাপোর্টিং স্টেটমেন্ট কি? দিস স্প্যারো অন দি কটেজ ট্রি, পাখিটি ছিল চড়ুই, র্যাভেন নয়। এরপরের প্রশ্ন কি? এরপরের প্রশ্ন হচ্ছে আমাদের আনসিন যে প্যাসেজ 3 নম্বর। রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি ফলোইং কোশ্চেন। আমরা প্যাসেজটাকে ভালো করে পড়ি। কি প্যাসেজ বলছে? দি হিস্টোরি অফ ইন্ডিয়া, আমরা যদি একটু দেখি যে দি হিস্টোরি of India progress in the field of nuclear research and development has been recorded in the book Atomic Energy in India 50 years। আমরা যদি দেখি তাহলে এখানে কি বলবো? ভারতের পারমাণবিক গবেষণা উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতির ইতিহাস এনার্জি ইন ইন্ডিয়া 50 years বইতে লিপিবদ্ধ করা হয়েছে। It is an authentic account of the development of nuclear energy, mainly for the peaceful purpose, but also for war using it as a weapon of defense rather than the take of nuclear initiative against any country। এটি পারমাণবিক শক্তির উন্নয়নে একটি নির্ভরযোগ্য বিমান, যা প্রধানত শান্তিপূর্ণ উদ্দেশ্য হল যুদ্ধের ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে, প্রতিরোধের অস্ত্র হিসেবে কোনো দেশের বিরুদ্ধে আক্রমণ শুরু করার জন্য। এরপরের the book record the progress of atomic research from the inception to the stage of weaponization and multifaceted utilization of a source of energy not yet fully harnessed। বইটি পারমাণবিক গবেষণার একেবারে সূচনা থেকে অস্ত্রায়ন পর্যায়ে এবং এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা এই শক্তির বহুমুখী ব্যবহারের বিবরণ দিয়েছে। দি অ্যাটমিক এনার্জি কমিশন কেম ইনটু অ্যাকশন on 10 August 1984। অ্যাটমিক এনার্জি কমিশন 10 আগস্ট 1984 সালে কাজ শুরু করেন। এরপরে দি ভিশনারি ওয়াজ ডক্টর হোমি ভাবো, দি ফাদার অফ অ্যাটমিক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। এই দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছিলেন হোমি ভাব্বা, যিনি ভারতের পারমাণবিক গবেষণা উন্নয়নের জনক। তারপরে গিয়ে দি আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড সাপোর্ট অফ এ পণ্ডিত জওহরলাল নেহেরু গেভ এ ফার্ম শেপ টু দি টু হোয়াট ভাব্বা হ্যাড কনসেপ্ট
কনসেপটিউলাইজ, হ্যাঁ, জওহরলাল নেহরুর সমর্থনে বোঝাপড়া ভাবার পরিকল্পনাকে দৃঢ় রূপ দেয়। এরপরে গিয়ে যদি আমরা বলি পরের, সেটাকে দি ফ্রিডম অফ অ্যাকশন গিভেন টু ভাবা অ্যান্ড হিজ টিম ইন ম্যাটার অফ ডিসিশন মেকিং এনশিওর হাই কোয়ালিটি ওয়ার্ক অ্যান্ড র্যাপিড প্রোগ্রেস। ভাবা এবং তার দলকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে স্বাধীনতা দেওয়া হয়েছিল তা উচ্চমানের কাজ ও দ্রুত অগ্রগতি নিশ্চিত করেছিল। এরপরে যেটা বলবো 8 নম্বরের লাইন, ডক্টর ভাবাস foresight and the complete competence paved the path of the Indian nuclear research and development program, giving to peaceful uses in nuclear energy with weaponization as an offshoot which came decades later, long after Dr. Bhabha was killed in an air crash in 1960. ডক্টর ভাবার দূরদৃষ্টি দক্ষতা ভারতের পারমাণবিক গবেষণা উন্নয়ন কর্মসূচির পথে সুগম করে, এর ফলে শান্তিপূর্ণ ব্যবহারের পাশাপাশি বহু বছর পরে আশ্রয়ণ ঘটে, যা 1966 সালে বিমান দুর্ঘটনায় তার মৃত্যুর অনেক পরে ঘটে। তো এটা ছিল কি দি স্টেটসম্যান সংবাদপত্র থেকে নেওয়া একটি অংশ, অর্থাৎ এই টোটাল যে প্যাসেজটি। এখন উত্তরটা দেব, চুজ দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভেন অল্টারনেটিভ। দি অ্যাটমিক এনার্জি ইন ইন্ডিয়া 50 ইয়ার্সি, সেটা কি ছিল 50 ইয়ার্স, সেটা ছিল দেখা গেছে আমার উত্তরটা যদি এ বুক অফ অ্যাকাউন্টস দি হিস্টোরি অফ, যদি আমি সাপোর্টিং লাইনটা দেখি, দি হিস্টোরি অফ ইন্ডিয়ান প্রোগ্রেস হ্যাজ বিন রেকর্ডেড টু দি অ্যাটমিক এনার্জি ইন ইন্ডিয়া 50 ইয়ার। তারপরে দি অ্যাটমিক এনার্জি কমিশন ওয়াজ সেট আপ অন 10 আগস্ট ইন দি ইয়ার, এটা কারেক্ট অ্যান্সার 1984। দি অ্যাটমিক এনার্জি, এটা সাপোর্টিং লাইন যদি বলি, কমিশন কেম ইনটু অ্যাকশন অন 10 আগস্ট 1984। এরপরের প্রশ্ন, কমপ্লিট দি ফলোইং সেশন। দি পারপাস অফ দি ডেভেলপমেন্ট নিউক্লিয়ার এনার্জি ইজ মেইনলি ফর পিসফুল পারপাস, মেইনলি ফর দি পিসফুল পারপাস বাট অলসো ফর ওয়ার। পারমাণবিক শক্তির উন্নয়নের প্রধান উদ্দেশ্য শান্তিপূর্ণ ব্যবহার। ডক্টর ভাবাস ফোরসাইট পেড দি পাথ অফ কি ইন্ডিয়াস নিউক্লিয়ার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, হ্যাঁ, তার দূরদৃষ্টি ভারতের পারমাণবিক গবেষণার পথ প্রশস্ত করে। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি 6 নম্বরের প্রশ্ন, হোয়াট এনশিওর হাই কোয়ালিটি ওয়ার্ক অ্যান্ড র্যাপিড প্রোগ্রেস ফর ডক্টর ভাবা অ্যান্ড হিজ টিম, হ্যাঁ, দি ফ্রিডম অফ অ্যাকশন গিভেন টু ভাবাস অ্যান্ড হিজ টিম ডিসিশন মেকিং এনশিওর হাই কোয়ালিটি ওয়ার্ক অ্যান্ড র্যাপিড প্রোগ্রেস। ডক্টর ভাবা তার দলকে সিদ্ধান্ত গ্রহণের যে স্বাধীনতা দেওয়া ছিল তা উচ্চমানের কাজ ও দ্রুত অগ্রগতি নিশ্চিত করেছিল, যেটা সাপোর্টিং লাইন। এখানে আসলে তোমার পরীক্ষায় সাপোর্টিং লাইন লিখতে হবে না। হাউ ডিড দি পণ্ডিত জওহরলাল নেহরু সাপোর্ট হেল্প ডক্টর ভাবাস অ্যান্ড হিজ টিম। পণ্ডিত জওহরলাল নেহরু's understanding and support gave him shape to Dr. Bhabha's ideas and helped develop India's nuclear program. পণ্ডিত জওহরলাল নেহরুর সমর্থন এবং বোঝাপড়া ডক্টর ভাবার পরিকল্পনাকে দৃঢ় রূপ দেয় এবং ভারতের পারমাণবিক কর্মসূচিকে এগিয়ে নিতে সাহায্য করে। এরপর আমরা দেখব গ্রামার, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তাহলে আমরা যদি বলি ইট ইজ ওয়ান থিং ড্যাশ ভিজিট টু অ্যাস, এভাবে আছে, তাহলে আমরা উত্তর দিই ইট ইজ ওয়ান থিং টু ভিজিট, অর্থাৎ এটা প্রিপোজিশন। এ জু অ্যাজ অ্যান অর্ডিনারি, এখানে আর্টিকেল। অফ দি পাবলিক, ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং টু ওন এ জু অ্যান্ড লিভ ইন ইট। এভাবে তোমাদের উত্তরটা দিয়ে দেবে। এরপরের প্রশ্ন কি ডু অ্যাজ ডিরেক্টেড। হোয়ার বাট ইন হোম ক্যান ইউ ফাইন্ড হার হ্যাপিনেস টার্ন ইন্টু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাঁ, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি বলি, এটা উত্তর হবে উই ক্যান ফাইন্ড রিয়াল হ্যাপিনেস নাও হোয়ার বাট ইন হোম। বাংলা অর্থ বাড়ি ছাড়া আর কোথাও প্রকৃত সুখ পাওয়া যায় না। এরপরে হি মেড আস বিলিভ ইট, এটা চেঞ্জ দি ভয়েস, হ্যাঁ, তাহলে ভয়েস হবে উই আর মেড টু বিলিভ ইট বাই হিম, একটিভ হি, এভাবে উত্তরটা তোমরা দিয়ে দেবে। এরপর হোয়াট will we do said the man to him, if I drive you out of this room, change the mood of narration, অর্থাৎ narration change. The man asked him what he would do if he drove him out of the room. এভাবে তোমরা উত্তরগুলি দিয়ে দেবে। এরপর আমরা চলে যাব 6 নম্বরের প্রশ্ন, চুজ দি কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দি লিস্ট, হ্যাঁ, বিলো টু রিপ্লেস দি ওয়ার্ড আন্ডারলাইন অ্যান্ড রাইট দি বক্স ইন দি রাইট হ্যান্ড সাইড চেঞ্জ দি, অর্থাৎ উইথড্রনের পরিবর্তে কী হবে এখান থেকে লিখবে, আবার ইন্টারাপ্ট পরিবর্তে কী হবে সেটা লিখবে। তো আমরা আগে দেখি দি স্ট্রাইক হ্যাজ বিন উইথড্রন, অর্থাৎ উইথড্রন হচ্ছে বাতিল করা, কল টাপও বাতিল করা, এই কারণে কল টাপ আসবে। উই শুড নট ইন্টারাপ্ট আওয়ার কনজারভেশন, এখানে উত্তর হবে কি,
উত্তর হবে উই শুড নট ইন্টারাপ্টের পরিবর্তে কাট ইন্টু হচ্ছে কথার মাঝে বাধা দেওয়া, হ্যাঁ, আওয়ার কনজারভেশন। যাই হোক, এরকম উত্তর দিবে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। 7 নম্বরের প্রশ্নটা আমরা দেখে আসি। গিভেন বিলো দি মিনিং অফ দি ওয়ার্ড হুইচ উইল ফাইন্ড দি আনসিন প্যাসেজ। কোশ্চেন নম্বর 3 ফাইন্ড আউট দি, অর্থাৎ তোমাকে বলছে কি রাইট ইট ডাউন দি গিভিং টু দি ভেরি বিগিনিং। হ্যাঁ, টু দি ভেরি বিগিনিং, এটা তোমার প্যাসেজ 3-তে সিনোনিম কী হবে? ইনসাফিশিয়েন্ট। হ্যাঁ, সাপোর্টিং লাইন কি? ফ্রম দি আনসিন প্যাসেজ ড্যাশ 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 ফ্রম ইটস ইনসাপশন, অর্থাৎ ইনসাপশন হচ্ছে শুরু করা, প্রারম্ভ। এরপরে আমরা চলে যাব একবারে সরাসরি 8 নম্বরের প্রশ্ন। 8 নম্বরের প্রশ্ন কি বলছে? অ্যাজ দি সেক্রেটারি, হ্যাঁ, ডিবেট সোসাইটি অফ দি ইয়ার স্কুল রাইট নোটিশ লিখতে বলেছে। তাহলে আমরা কীভাবে লিখবো? দেখো, ABC হাই স্কুল আমরা সেভাবেই দিলাম, কলকাতা, ডেট 28শে ফেব্রুয়ারি 2026, ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন, ঠিক আছে। তো অল দি স্টুডেন্ট অফ ক্লাস 9 and 10 আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ অ্যান ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন অন 15 March 2016 at 11 AM ইন দি স্কুল অডিটোরিয়াম। এই ডেটটা আসলে যে যখন পড়বে তার উপর ভিত্তি করে। দি টপিক অফ দি ডিবেট ইজ দি ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন স্টুডেন্ট হু আর interested to participate are requested to submit their name to their unsigned by 5 March 2016. For further details contact the English teacher. তো এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে। হ্যাঁ, যেমন সুমন হালদার, সেক্রেটারি, কালচারাল কমিটি। এই ছিল তোমাদের সামগ্রিক যে প্রশ্ন এবং সমস্ত বিশ্লেষণ সহ তার উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা ফুললি এখান থেকে একটা কনসেপ্ট পেয়ে যাবে এবং একাধিক প্রশ্ন যদি এভাবে প্র্যাকটিস করো একা একা, তাহলে দেখবে আশা করি তোমরা ভালো একটা প্রস্তুতি হবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।